করিমগঞ্জ গ্রামের ধনী পরিবারে সকলে শান্তি ও আনন্দে দিন কাটাত। দুই ভাই বিক্রম ও সুমিত, বাবা অজয়বাবু, মা নীলিমা দেবী সুখে থাকত। কয়েক বছর আগে দুই ভাইয়ের বিয়ে হয়। বিক্রমের স্ত্রী শিল্পা এবং সুমিতের স্ত্রী অনন্যা, দুজনেই আর্মি অফিসার, সাহসী এবং শিক্ষিতা। শিল্পা, আজ বাজারে গিয়ে অদ্ভুত কিছু শুনলাম। মনে হচ্ছে চারপাশে অচেনা লোকজন ঘুরছে, আর তাদের উদ্দেশ্য ঠিক নেই। তুমি কি নিশ্চিত? এরা যদি সত্যি সন্দেহজনক হয় তাহলে আমাদের এখনই কিছু পদক্ষেপ নিতে হবে। আমার মনে হচ্ছে তোমাদের সাবধানে থাকা উচিত, কারণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। অনন্যা, তুমি আর বৌদি একসাথে আজ রাতেই পাহারায় নামো, আমরা পেছন থেকে সাহায্য করব। নিশ্চয়ই, আমাদের ট্রেনিং আছে। কেউ সন্দেহজনক আচরণ করলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। আমি পশ্চিম দিকটা দেখব আর তুমি পূর্ব দিকটা সামলাবে। তোমাদের সাহস দেখে আমি গর্বিত। ঈশ্বর তোমাদের রক্ষা করুন। রাত নামলে চারপাশে এক ধরনের নিস্তব্ধতা নেমে এলো, যেন বাতাসও থেমে গেছে। অন্ধকারে কেবল দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল। শিল্পা, পশ্চিম গেটের কাছে কাদায় কিছু পাজা পায়ের ছাপ দেখছি। সম্ভবত আজ রাতেই কেউ এখানে এসেছে। আমি দক্ষিণ কোণ থেকেও একই রকম পায়ের ছাপ দেখেছি। এটা নিঃসন্দেহে কোনো পরিকল্পিত ব্যাপার। তাহলে তোমরা নিশ্চিত কেউ বাড়ির চারপাশে ঘুরছে, তাই তো? হ্যাঁ, কিন্তু এখনই চিৎকার করা যাবে না। আগে পুরো এলাকা ঘুরে দেখা দরকার। বৌমা, সাবধানে থেকো। আমি জানি তোমরা শক্ত মনের মেয়ে, কিন্তু তবুও চিন্তা হচ্ছে। আপনি নিশ্চিন্ত থাকুন মা, আমরা সব সামলাতে পারবো। আমি উত্তর দিকটা যাচ্ছি, তুমি দক্ষিণ দিকটা সামলাও। ঠিক আছে, কিছু সন্দেহজনক দেখলেই সংকেত দিও। শিল্পা দক্ষিণ দিকে টহল দিতে দিতে হঠাৎ গেটের বাইরে হালকা শব্দ শুনতে পেল। মনে হলো যেন ধাতব কিছু মাটিতে পড়ল। অনন্যা, এদিকে তাড়াতাড়ি এসো। আমি কিছু অস্বাভাবিক শব্দ শুনেছি গেটের পাশ থেকে। আমি আসছি। তুমি গেটের বাইরে না গিয়ে সতর্কভাবে শব্দের উৎস খুঁজে বের করো। কি হয়েছে শিল্পা? তোমার কণ্ঠে এত তাড়াহুড়োর সুর কেন? পশ্চিম গেটের বাইরে কেউ আছে বলে মনে হচ্ছে, কিন্তু এখনো আমি তাকে দেখিনি। তোমরা খুব সাবধানে থাকবে, কোনো ঝুঁকি নেবে না। আমার বুক ধুকপুক করছে, যেন কোনো বিপদ কাছে এসে দাঁড়িয়েছে। অনন্যা, তুমি কি ওই ছায়ামূর্তি দেখতে পাচ্ছ? ওই গাছের পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি দেখছি। সম্ভবত এরা একা নয়, আরো লোক আশেপাশে লুকিয়ে আছে। অন্ধকারে গাছের ছায়ায় কয়েকজন মুখ ঢাকা লোক দাঁড়িয়েছিল। তাদের হাতে বড় ব্যাগ। মনে হচ্ছিল তারা কিছু চুরি করে পালাতে প্রস্তুত। তুমি কি শুনতে পাচ্ছ? এরা নিজেদের মধ্যে অস্ত্র নিয়ে কথা বলছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা শুধু চুরি নয়, এর পেছনে বড় কিছু আছে। তাহলে আমাদের এখনই পুলিশকে খবর দেওয়া উচিত। দেরি করলে ওরা পালিয়ে যাবে। না, আগে ওদের ধরে রাখা দরকার, না হলে পুলিশ এলে ততক্ষণে উধাও হয়ে যাবে। তোমাদের সাহস দেখে সত্যি আমি বিস্মিত, কিন্তু বিপদকে ছোট করে দেখো না। আমি জানি তোমরা সেনাবাহিনীর প্রশিক্ষণ পেয়েছো, তবুও মা হিসেবে ভয় লাগছে। নিজের সন্তান কিভাবে বিপদের কাছে যেতে দেওয়ার ইচ্ছা করছে না। ঠিক আছে, আমরা দুই দিক থেকে ঘিরে ফেলবো, তারপরই পদক্ষেপ নেব। তুমি সিগন্যাল দিলে আমি ঝাঁপিয়ে পড়ব, তখন কেউ পালাতে পারবে না। দুই বৌমা পরিকল্পনা মতো দুই দিক থেকে এগিয়ে গিয়ে এক লাফে মুখোশধারীদের ধরে ফেলে। মুহূর্তেই কয়েকজন পালাতে চেষ্টা করলে, কিন্তু সুমিত ও বিক্রমও ছুটে এসে আটক করে। তোমরা এত রাতে এখানে কি করছো? আর এই ব্যাগে কি আছে বলো? তোমরা নিশ্চয়ই সেই চোরের দল যারা গত কয়েক মাস ধরে গ্রামে উৎপাত সৃষ্টি করেছে। এবার আর কোনো রেহাই নেই, আমরা পুলিশকে খবর দিচ্ছি। আমি গ্রামের লোকজনকেও ডেকে আনছি, যাতে তোমরা পালাতে না পারো। পুলিশের ভ্যানে করে তোমাদের নিয়ে যাওয়া হবে, তারপর আদালতে বিচার হবে। আমরা চাইলে নিজেরাই ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু আমরা আইন মেনে চলি। অপরাধীরা পুলিশের হাতে ধরা পড়লে বাড়িতে আবার শান্তি ফিরে আসে। কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হলো না, কারণ কয়েকদিন পরই সেনাবাহিনী থেকে খবর এলো বর্ডারে জরুরি ডিউটি এবং শিল্পা ও অনন্যাকে যেতে হবে। বৌমা, তোমরা কি সত্যি যেতে চাও? এই সময়টা খুবই বিপজ্জনক। বাবা, দেশের ডাকে সাড়া দেওয়া আমাদের কর্তব্য, ভয় পেলে চলবে না। আমি জানি তোমরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত, তবুও বুকটা কেঁপে উঠছে। অনন্যা, তুমি প্রতিশ্রুতি দাও, তুমি নিরাপদে ফিরে আসবে আমার কাছে। প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু দেশের মাটিতে মাথা নত করে ফিরব না। শিল্পা, তোমার সাহস আমাদের অনুপ্রেরণা, কিন্তু নিজের খেয়াল রাখবে। আমি প্রতিজ্ঞা করছি, জয় না নিয়ে ফিরব না। তোমাদের জন্য আমরা প্রতিদিন প্রার্থনা করব, ঈশ্বর তোমাদের রক্ষা করুক।
কিছু সময় পর দুই বৌমা তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পরের দিন দুই বৌমা সীমান্তে পৌঁছে তৎক্ষণাৎ দায়িত্ব নিয়ে নেয়। চারদিকে পাহাড়, বরফ আর তীব্র ঠান্ডার মধ্যে শত্রুর গতিবিধি নজরে রাখা শুরু হলো। শিল্পা, দক্ষিণ পশ্চিম দিকের পাহাড়ি পথে কয়েকজন অস্ত্রধারী আসছে। মনে হয় শত্রুরা এগিয়ে আসছে। হ্যাঁ, আমাদের দ্রুত অবস্থান বদলাতে হবে, না হলে আমরা ঘেরাও হয়ে যাব। ম্যাডাম, আমাদের দিকেও গুলি শুরু হয়েছে, সাহায্য দরকার। সাহস রাখো, আমরা সবাই মিলে লড়াই করব, 1 ইঞ্চি জমি ছাড়বো না। আমি বাম দিক থেকে কভার দেব, তুমি ডান দিক সামলাবে, তাদের অগ্রসর হতে দিও না। হ্যালো হ্যালো শিল্পা, তোমার কণ্ঠে এত উত্তেজনা কেন? পরিস্থিতি খুব খারাপ নাকি? আরে বিক্রম, তুমি এই সময় ফোন করেছো কেন? তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, তাই ফোন না করে থাকতে পারলাম না। সবকিছু ওখানে ঠিক আছে তো, নাকি পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এখানে অনেক বিপদ। শত্রুপক্ষ আমাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না। শুধু প্রার্থনা করো আমরা যেন এই যুদ্ধ জিততে পারি। হ্যালো অনন্যা, সেখানে ভালোভাবে নিজের খেয়াল রেখো। আমরা সবাই তোমাদের বাড়ি ফেরার অপেক্ষা করছি। তোমাদেরকে সুস্থভাবে ফিরে আসতে হবে। চিন্তা করো না, আমি শেষ পর্যন্ত লড়ব, তারপর কপালে যা আছে দেখা যাবে। হঠাৎ তীব্র গুলিবর্ষণের মধ্যে শিল্পার কাঁধে গুলি লাগে। সে মাটিতে পড়ে যায়, কিন্তু গুলি লাগার পরেও সে জ্ঞান হারায় না। শিল্পা, তুমি আহত হয়েছো, নড়াচড়া করো না, আমি তোমাকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছি। ব্যথা হচ্ছে, কিন্তু আমি যুদ্ধক্ষেত্র ছেড়ে যেতে চাই না। আমি এখনো লড়াই করতে পারবো। তুমি আমাকে এখানেই থাকতে দাও অনন্যা। না শিল্পা, তোমাকে এরকম অবস্থায় যুদ্ধ করতে হবে না। এখন তোমার জীবন বাঁচানোই সবচেয়ে বড় কাজ। তুমি অনেক সাহসের সঙ্গে যুদ্ধ করেছো, কিন্তু এবার বাকিটা আমি সামলাবো। অ্যাম্বুলেন্স এসে গেছে ম্যাডাম, তাড়াতাড়ি রোগীকে তুলতে হবে। শিল্পা ম্যাডামকে অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছে দিন। আমি ফিরে আসব, কথা দিলাম। শত্রুরা আমাদের হারাতে পারবে না। শিল্পাকে গুলি লেগে যাওয়ায় অনন্যা তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয় এবং বাড়িতে ফোন করে তার এই অবস্থার ব্যাপারে জানিয়ে দেয়। শিল্পার আহত হওয়ার কথা শুনে বাড়ির সকলে চিন্তিত হয়ে ওঠে। তোমার জন্য আমার অনেক ভয় করছে অনন্যা। তুমি একা থেকো না, বাকি অফিসারদের কাছাকাছি থেকে লড়াই চালিয়ে যাও। আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদেরকে সুস্থভাবে ফিরে আসতে হবেই। চিন্তা করো না, আমি শেষ পর্যন্ত লড়ব, তারপর কপালে যা আছে দেখা যাবে। কয়েকদিন চিকিৎসার পর শিল্পা সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে যুদ্ধ শেষ হয় এবং সেনাবাহিনী যুদ্ধ জিতে ফিরে আসে। এরপর শিল্পা এবং অনন্যা তাদের শ্বশুরবাড়ি ফিরে যায়। বৌমা, তোমরা শুধু আমাদের গর্ব নয়, পুরো দেশের গর্ব। আমার বৌমা দেশের জন্য এত মহান কাজ করেছে জেনে আজ আমি অনেক খুশি। তোমাদের মতো সাহসী মহিলা আমি আজ পর্যন্ত দেখিনি বৌমা। শিল্পা, তোমার সাহস আর ত্যাগ আমি কোনোদিন ভুলবো না। তুমি গুলিবিদ্ধ হওয়ার পরেও লড়াই চালিয়ে গেছো। অনন্যা, তুমি অসাধারণ। তোমার সাহস আমাকে গর্বিত করেছে। আই এম প্রাউড অফ ইউ অনন্যা। আমরা শুধু আমাদের কর্তব্য করেছি, তবু আপনাদের ভালোবাসা আমাদের শক্তি। দেশের জন্য লড়াই করা আমাদের জীবনের প্রথম সর্বোচ্চ উদ্দেশ্য। কাল সরকারি অনুষ্ঠানে তোমাদের মেডেল দেওয়া হবে। আমাদের গ্রামের সকলে সেখানে থাকবে। পুরস্কার নেওয়ার জন্য তোমাদেরকে সেখানে যেতে হবে। বৌমা, আজকের রাতটা আমরা আনন্দের সঙ্গে কাটাবো। তোমরা শুধু আমাদের পরিবারের নয়, আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছো। পরের দিন অনুষ্ঠানে সরকার 2 আর্মি বৌমাকে বীরত্বের মেডেল দেয়। গ্রামের মানুষ হাততালি দিয়ে অভিনন্দন জানায়। বৌমায়েদের এত সম্মান দেখে পরিবারের সকলে আনন্দে মেতে ওঠে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক করে দাও এবং এরকম গল্প আরো দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। করিমগঞ্জ গ্রামের ধনী পরিবারে সকলে শান্তি ও আনন্দে দিন কাটাতো। 2 ভাই বিক্রম ও সুমিত, বাবা অজয়বাবু, মা নীলিমা দেবী সুখে থাকত। কয়েক বছর আগে 2 ভাইয়ের বিয়ে হয়। বিক্রমের স্ত্রী শিল্পা এবং সুমিতের স্ত্রী অনন্যা। দুজনেই আর্মি অফিসার, সাহসী এবং শিক্ষিতা। শিল্পা, আজ বাজারে গিয়ে অদ্ভুত কিছু শুনলাম। মনে হচ্ছে চারপাশে অচেনা লোকজন ঘুরছে, আর তাদের উদ্দেশ্য ঠিক নেই। তুমি কি নিশ্চিত? এরা যদি সত্যি সন্দেহজনক হয় তাহলে আমাদের এখনই কিছু পদক্ষেপ নিতে হবে। আমার মনে হচ্ছে তোমাদের সাবধানে থাকা উচিত, কারণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। অনন্যা, তুমি আর বৌদি একসাথে আজ রাতেই পাহারায় নামো। আমরা পেছন থেকে সাহায্য করব। নিশ্চয়ই, আমাদের ট্রেনিং আছে। কেউ সন্দেহজনক আচরণ করলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। আমি পশ্চিম দিকটা দেখব আর তুমি পূর্ব দিকটা সামলাবে। তোমাদের সাহস দেখে আমি গর্বিত। ঈশ্বর তোমাদের রক্ষা করুন।
রাত নামলে চারপাশে এক ধরনের নিস্তব্ধতা নেমে এলো, যেন বাতাসও থেমে গেছে। অন্ধকারে কেবল দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল। শিল্পা, পশ্চিম গেটের কাছে কাদায় কিছু পাজা পায়ের ছাপ দেখছি। সম্ভবত আজ রাতেই কেউ এখানে এসেছে। আমি দক্ষিণ কোণ থেকেও একই রকম পায়ের ছাপ দেখেছি। এটা নিঃসন্দেহে কোনো পরিকল্পিত ব্যাপার। তাহলে তোমরা নিশ্চিত কেউ বাড়ির চারপাশে ঘুরছে, তাই তো? হ্যাঁ, কিন্তু এখনই চিৎকার করা যাবে না, আগে পুরো এলাকা ঘুরে দেখা দরকার। বৌমা, সাবধানে থেকো। আমি জানি তোমরা শক্ত মনের মেয়ে, কিন্তু তবুও চিন্তা হচ্ছে। আপনি নিশ্চিন্ত থাকুন মা, আমরা সব সামলাতে পারবো। আমি উত্তর দিকটা যাচ্ছি, তুমি দক্ষিণ দিকটা সামলাও। ঠিক আছে, কিছু সন্দেহজনক দেখলেই সংকেত দিও। শিল্পা দক্ষিণ দিকে টহল দিতে দিতে হঠাৎ গেটের বাইরে হালকা শব্দ শুনতে পেল। মনে হলো যেন ধাতব কিছু মাটিতে পড়ল। অনন্যা, এদিকে তাড়াতাড়ি এসো, আমি কিছু অস্বাভাবিক শব্দ শুনেছি গেটের পাশ থেকে। আমি আসছি, তুমি গেটের বাইরে না গিয়ে সতর্কভাবে শব্দের উৎস খুঁজে বের করো। কি হয়েছে শিল্পা? তোমার কণ্ঠে এত তাড়াহুড়োর সুর কেন? পশ্চিম গেটের বাইরে কেউ আছে বলে মনে হচ্ছে, কিন্তু এখনো আমি তাকে দেখিনি। তোমরা খুব সাবধানে থাকবে, কোনো ঝুঁকি নেবে না। আমার বুক ধুকপুক করছে, যেন কোনো বিপদ কাছে এসে দাঁড়িয়েছে। অনন্যা, তুমি কি ওই ছায়ামূর্তি দেখতে পাচ্ছ? ওই গাছের পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি দেখছি। সম্ভবত এরা একা নয়, আরো লোক আশেপাশে লুকিয়ে আছে। অন্ধকারে গাছের ছায়ায় কয়েকজন মুখ ঢাকা লোক দাঁড়িয়েছিল। তাদের হাতে বড় ব্যাগ। মনে হচ্ছিল তারা কিছু চুরি করে পালাতে প্রস্তুত। তুমি কি শুনতে পাচ্ছ? এরা নিজেদের মধ্যে অস্ত্র নিয়ে কথা বলছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা শুধু চুরি নয়, এর পেছনে বড় কিছু আছে। তাহলে আমাদের এখনই পুলিশকে খবর দেওয়া উচিত। দেরি করলে ওরা পালিয়ে যাবে। না, আগে ওদের ধরে রাখা দরকার, না হলে পুলিশ এলে ততক্ষণে উধাও হয়ে যাবে। তোমাদের সাহস দেখে সত্যি আমি বিস্মিত, কিন্তু বিপদকে ছোট করে দেখো না। আমি জানি তোমরা সেনাবাহিনীর প্রশিক্ষণ পেয়েছো, তবুও মা হিসেবে ভয় লাগছে। নিজের সন্তান কিভাবে বিপদের কাছে যেতে দেওয়ার ইচ্ছা করছে না। ঠিক আছে, আমরা দুই দিক থেকে ঘিরে ফেলবো, তারপরই পদক্ষেপ নেব। তুমি সিগন্যাল দিলে আমি ঝাঁপিয়ে পড়ব, তখন কেউ পালাতে পারবে না। দুই বৌমা পরিকল্পনা মতো দুই দিক থেকে এগিয়ে গিয়ে এক লাফে মুখোশধারীদের ধরে ফেলে। মুহূর্তেই কয়েকজন পালাতে চেষ্টা করলে, কিন্তু সুমিত ও বিক্রমও ছুটে এসে আটক করে। তোমরা এত রাতে এখানে কি করছো? আর এই ব্যাগে কি আছে বলো? তোমরা নিশ্চয়ই সেই চোরের দল যারা গত কয়েক মাস ধরে গ্রামে উৎপাত সৃষ্টি করেছে। এবার আর কোনো রেহাই নেই, আমরা পুলিশকে খবর দিচ্ছি। আমি গ্রামের লোকজনকেও ডেকে আনছি, যাতে তোমরা পালাতে না পারো। পুলিশের ভ্যানে করে তোমাদের নিয়ে যাওয়া হবে, তারপর আদালতে বিচার হবে। আমরা চাইলে নিজেরাই ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু আমরা আইন মেনে চলি। অপরাধীরা পুলিশের হাতে ধরা পড়লে বাড়িতে আবার শান্তি ফিরে আসে। কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হলো না, কারণ কয়েকদিন পরই সেনাবাহিনী থেকে খবর এলো বর্ডারে জরুরি ডিউটি এবং শিল্পা ও অনন্যাকে যেতে হবে। বৌমা, তোমরা কি সত্যি যেতে চাও? এই সময়টা খুবই বিপজ্জনক। বাবা, দেশের ডাকে সাড়া দেওয়া আমাদের কর্তব্য, ভয় পেলে চলবে না। আমি জানি তোমরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত, তবুও বুকটা কেঁপে উঠছে। অনন্যা, তুমি প্রতিশ্রুতি দাও, তুমি নিরাপদে ফিরে আসবে আমার কাছে। প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু দেশের মাটিতে মাথা নত করে ফিরব না। শিল্পা, তোমার সাহস আমাদের অনুপ্রেরণা, কিন্তু নিজের খেয়াল রাখবে। আমি প্রতিজ্ঞা করছি, জয় না নিয়ে ফিরব না। তোমাদের জন্য আমরা প্রতিদিন প্রার্থনা করব, ঈশ্বর তোমাদের রক্ষা করুক। কিছু সময় পর দুই বৌমা তৈরি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পরের দিন দুই বৌমা সীমান্তে পৌঁছে তৎক্ষণাৎ দায়িত্ব নিয়ে নেয়। চারদিকে পাহাড়, বরফ আর তীব্র ঠান্ডার মধ্যে শত্রুর গতিবিধি নজরে রাখা শুরু হলো। শিল্পা, দক্ষিণ পশ্চিম দিকের পাহাড়ি পথে কয়েকজন অস্ত্রধারী আসছে। মনে হয় শত্রুরা এগিয়ে আসছে। হ্যাঁ, আমাদের দ্রুত অবস্থান বদলাতে হবে, না হলে আমরা ঘেরাও হয়ে যাব। ম্যাডাম, আমাদের দিকেও গুলি শুরু হয়েছে, সাহায্য দরকার। সাহস রাখো, আমরা সবাই মিলে লড়াই করব, 1 ইঞ্চি জমি ছাড়বো না। আমি বাম দিক থেকে কভার দেব, তুমি ডান দিক সামলাবে, তাদের অগ্রসর হতে দিও না। হ্যালো হ্যালো শিল্পা, তোমার কণ্ঠে এত উত্তেজনা কেন? পরিস্থিতি খুব খারাপ নাকি? আরে বিক্রম, তুমি এই সময় ফোন করেছো কেন? তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, তাই ফোন না করে থাকতে পারলাম না। সবকিছু ওখানে ঠিক আছে তো, নাকি পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এখানে অনেক বিপদ। শত্রুপক্ষ আমাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না। শুধু প্রার্থনা করো
আমরা যেন এই যুদ্ধ জিততে পারি। হ্যালো অনন্যা, সেখানে ভালোভাবে নিজের খেয়াল রেখো। আমরা সবাই তোমাদের বাড়ি ফেরার অপেক্ষা করছি। তোমাদেরকে সুস্থভাবে ফিরে আসতে হবে। চিন্তা করো না, আমি শেষ পর্যন্ত লড়ব। তারপর কপালে যা আছে দেখা যাবে। হঠাৎ তীব্র গুলিবর্ষণের মধ্যে শিল্পার কাঁধে গুলি লাগে। সে মাটিতে পড়ে যায়, কিন্তু গুলি লাগার পরেও সে জ্ঞান হারায় না। শিল্পা, তুমি আহত হয়েছো? নড়াচড়া করো না, আমি তোমাকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছি। ব্যথা হচ্ছে, কিন্তু আমি যুদ্ধক্ষেত্র ছেড়ে যেতে চাই না। আমি এখনো লড়াই করতে পারবো। তুমি আমাকে এখানেই থাকতে দাও অনন্যা। না শিল্পা, তোমাকে এরকম অবস্থায় যুদ্ধ করতে হবে না। এখন তোমার জীবন বাঁচানোই সবচেয়ে বড় কাজ। তুমি অনেক সাহসের সঙ্গে যুদ্ধ করেছো, কিন্তু এবার বাকিটা আমি সামলাবো। অ্যাম্বুলেন্স এসে গেছে ম্যাডাম, তাড়াতাড়ি রোগীকে তুলতে হবে। শিল্পা ম্যাডামকে অ্যাম্বুলেন্সের কাছে পৌঁছে দিন। আমি ফিরে আসব, কথা দিলাম। শত্রুরা আমাদের হারাতে পারবে না। শিল্পাকে গুলি লেগে যাওয়ায় অনন্যা তাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয় এবং বাড়িতে ফোন করে তার এই অবস্থার ব্যাপারে জানিয়ে দেয়। শিল্পার আহত হওয়ার কথা শুনে বাড়ির সকলে চিন্তিত হয়ে ওঠে। তোমার জন্য আমার অনেক ভয় করছে অনন্যা। তুমি একা থেকো না, বাকি অফিসারদের কাছাকাছি থেকে লড়াই চালিয়ে যাও। আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদেরকে সুস্থভাবে ফিরে আসতে হবেই। চিন্তা করো না, আমি শেষ পর্যন্ত লড়ব। তারপর কপালে যা আছে দেখা যাবে। কয়েকদিন চিকিৎসার পর শিল্পা সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে যুদ্ধ শেষ হয় এবং সেনাবাহিনী যুদ্ধ জিতে ফিরে আসে। এরপর শিল্পা এবং অনন্যা তাদের শ্বশুরবাড়ি ফিরে যায়। বৌমা, তোমরা শুধু আমাদের গর্ব নয়, পুরো দেশের গর্ব। আমার বৌমা দেশের জন্য এত মহান কাজ করেছে জেনে আজ আমি অনেক খুশি। তোমাদের মতো সাহসী মহিলা আমি আজ পর্যন্ত দেখিনি বৌমা। শিল্পা, তোমার সাহস আর ত্যাগ আমি কোনোদিন ভুলবো না। তুমি গুলিবিদ্ধ হওয়ার পরেও লড়াই চালিয়ে গেছো। অনন্যা, তুমি অসাধারণ। তোমার সাহস আমাকে গর্বিত করেছে। আই এম প্রাউড অফ ইউ অনন্যা। আমরা শুধু আমাদের কর্তব্য করেছি, তবু আপনাদের ভালোবাসা আমাদের শক্তি। দেশের জন্য লড়াই করা আমাদের জীবনের প্রথম সর্বোচ্চ উদ্দেশ্য। কাল সরকারি অনুষ্ঠানে তোমাদের মেডেল দেওয়া হবে। আমাদের গ্রামের সকলে সেখানে থাকবে। পুরস্কার নেওয়ার জন্য তোমাদেরকে সেখানে যেতে হবে। বৌমা, আজকের রাতটা আমরা আনন্দের সঙ্গে কাটাবো। তোমরা শুধু আমাদের পরিবারের নয়, আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছো। পরের দিন অনুষ্ঠানে সরকার 2 আর্মি বৌমাকে বীরত্বের মেডেল দেয়। গ্রামের মানুষ হাততালি দিয়ে অভিনন্দন জানায়। বৌমায়েদের এত সম্মান দেখে পরিবারের সকলে আনন্দে মেতে ওঠে। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক করে দাও এবং এরকম গল্প আরো দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।